এখানে বলছে যে একটা স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হয়। তো স্থিতিস্থাপক সংঘর্ষ যদি তুমি নাই বোঝো তাহলে এই কোশ্চেন তো অ্যান্সার করতে পারবা না। তো যাই হোক, স্থিতিস্থাপক সংঘর্ষ হচ্ছে যেখানে ভরবেগ এবং শক্তি, ভরবেগ এবং শক্তি দুইটাই সংরক্ষিত হয়। ভরবেগ এবং শক্তি হচ্ছে দুইটাই সংরক্ষিত হয়। তো যাই হোক, আমাদের যে ডাটাগুলো দেওয়া আছে, যেমন 3 মিটার পার সেকেন্ড বেগে 2 কেজি ভরের একটি বস্তু 0.5 কেজি ভরের অন্য একটি স্থির বস্তুর সঙ্গে সংঘর্ষে সোজাসুজি স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হয়। তাহলে প্রথম যে ডাটাটা দেওয়া আছে, দেখো আমি এটাকে U1 3 মিটার পার সেকেন্ড বেগে 2 কেজি ভরের একটি বস্তু, তাহলে এটাকে আমরা M1 দিলাম, যার বেগ হচ্ছে 3 মিটার পার সেকেন্ড। ভরের একটি বস্তু 0.5 কেজি ভরের অন্য একটি স্থির বস্তুর সঙ্গে, তাহলে 0.5 কেজি আরেকটা বস্তুর ভর, এবং সেই বস্তুটা কি আছে, স্থির বস্তু, তাহলে এটার বেগটা হচ্ছে 0। ওকে, সো আমাদের কোশ্চেনে এই ইনফরমেশনগুলো দেওয়া আছে এবং বলা আছে যে স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হয়। এখন প্রথম যে কোশ্চেনটা বলছে, সংঘর্ষের পর বস্তুদ্বয়ের শেষ বেগ কত হবে। সংঘর্ষের পর বস্তুদ্বয়ের শেষ বেগ কত হবে। আমরা স্থিতিস্থাপক সংঘর্ষে ভরবেগ এবং শক্তি দুইটাই সংরক্ষিত হচ্ছে। যখন তুমি অস্থিতিস্থাপক সংঘর্ষ পড়ো তখন কিন্তু পরবর্তীতে তারা দেখা যায় যে মিলিত হয়ে যায়। এখানে কিন্তু স্থিতিস্থাপক সংঘর্ষে মিলিত হওয়ার প্রশ্ন নাই, ঠিক আছে, মিলিত হওয়ার কথা আসে না। তো যাই হোক, এখন তাহলে মিলিত যখন না হবে তখন তো মিলিত হইলে একটা বেগ থাকে, যখন মিলিত না হয় তখন তো আলাদা আলাদা বেগ পাবা। সো এখন স্থিতিস্থাপক সংঘর্ষের পর বস্তুদের যে আলাদা আলাদা বেগ, সে আলাদা আলাদা বেগ বের করার জন্য যে সূত্রটা V1 একটা আছে, একটা হচ্ছে V2। তুমি এই সূত্রটা কিন্তু অনেক বড় একটা সূত্র, এই স্টুডেন্টটা মনে রাখতে পারে না। সো আমি তোমাদেরকে একটু বলি, সেটা হচ্ছে মনে রাখবা কিভাবে। ফার্স্ট অফ অল দুইটা দাগ দিয়ে নিবা, নিয়ে নিচে হচ্ছে ভর দুইটার যোগফল M1 প্লাস হচ্ছে M2, M1 প্লাস হচ্ছে M2। যেহেতু এখানে V1 আছে, তুমি এখানে একটা U1 দিবা, ঠিক আছে, এখানে V1 আছে, এখানে দিয়েছো U1, তাহলে এখানে হবে হচ্ছে U2। ওকে, এখানে যেহেতু M1 প্লাস M2 দিয়েছো, এখানে U1 আছে, তাহলে এখানে হচ্ছে M1 মাইনাস হচ্ছে M2, M1 মাইনাস হচ্ছে M2। এখানে যেটা হবে U2, সেখানে হচ্ছে 2M2 হবে। কি হবে? 2M2, মাঝখানে হচ্ছে প্লাস চিহ্ন। এখন তুমি খেয়াল করো ভাইয়া, তোমার কাছে U1 দেওয়া আছে, M1 দেওয়া আছে, M2 দেওয়া আছে, U2 দেওয়া আছে, তুমি মান বের করলে কি এখান থেকে কি পাবা? এখান থেকে হচ্ছে সংঘর্ষের পর প্রথম বস্তুর বেগ কত হবে সেটা পেয়ে গেলা। দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে? দ্বিতীয় ক্ষেত্রে বেগের সূত্রটা কি হবে? সেম ভাবে তুমি আবারও দুইটা দাগ দিবা, আবারও দুইটা দাগ দিছো, নিচে হচ্ছে হরের কি দিবা? ভর দ্বয়ের যোগফল, ভর দুটির যোগফল। তো হরের ভর দুটির যোগফল। দেখো তুমি যখন এখানে V1 লিখছিলা, এখানে U1, তুমি যখন V2 লিখবা, এখানে হচ্ছে কি যাবে? U2, এখানে যাবে হচ্ছে U1, মাঝখানে হচ্ছে প্লাস। এখন প্রশ্ন হচ্ছে লবে কি দিবা? এই পাশে লবে দিবা। দেখো যখন U1 লিখছিলা তখন M1 থেকে M2টা বিয়োগ করছো না, তুমি যখন U2 লিখবা তখন এখানে বিয়োগ যাবে হচ্ছে M2 থেকে M1 বিয়োগ যাবে। ওকে, এখন তুমি যখন এখানে U1 লিখছো, দেখো আগেরটাই U2 ছিল, তখন হয়েছিল 2M2, এখন যেহেতু তুমি U1 লিখছো তাহলে এখানে হবে কি? 2M1। তাহলে এই সূত্রে বসাই দিলে তুমি কি পাবা? সংঘর্ষের পর, স্থিতিস্থাপক সংঘর্ষের পর দ্বিতীয় বস্তুর বেগ। এইটা ছিল আমাদের 1 নাম্বার কোশ্চেনের সলভ। 2 নাম্বার বলছে উদ্দীপকের গতিশীল বস্তুর ভর স্থির রেখে। তাহলে গতিশীল যে বস্তুটা ছিল, তাহলে গতিশীল বস্তু কোনটা ছিল? 2 কেজি, তাহলে গতিশীল বস্তু ছিল হচ্ছে 2 কেজি, তাহলে গতিশীল বস্তু ছিল M1। তাহলে গতিশীল বস্তুর ভর স্থির বস্তুর ভরের তুলনায়, তাহলে স্থির বস্তুর ভর কোনটা ছিল? স্থির বস্তুর ভর ছিল হচ্ছে M2। তাহলে স্থির বস্তুর ভরের তুলনায় অনেক বেশি হলে, কি বলছে? অনেক বেশি হলে। তাহলে গতিশীল বস্তুর ভর স্থির বস্তুর ভরের তুলনায় অনেক বেশি হলে, তার মানে আমরা বলতে পারি অনেক বেশি যখন বলে তখন M1, আমরা কালারটা একটু চেঞ্জ করি তাহলে বুঝতে সুবিধা হবে। অনেক বেশির কথা বলছে না, তাহলে গতিশীল বস্তুর ভরটা হবে স্থির বস্তুর তুলনায় অনেক বেশি, ঠিক আছে। M1 গ্রেটার দ্যান M2 হলে সংঘর্ষের পর বস্তুদের পরিণতি কি হবে? ঠিক আছে, কোশ্চেন হচ্ছে এইটা, সূত্র আবারও সেম এইটা হবে। এখন বলছে M2 থেকে যদি M1 অনেক বেশি হয়, সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, যখন অনেক বেশি কথাটা লেখা থাকে না, তখন যার থেকে বেশি হয়, যার থেকে বেশি হয়, তো ওই যার থেকে তো ওই যারটা হচ্ছে কি হয়ে যাবে? 0 করে নিতে পারি। তো এখানে আমরা M2টাকে কি করে নিতে পারি? 0 করে নিতে পারি, মানে এর ভর অনেক নিম্ন আমরা ধরে ম্যাথটা সলভ করতে পারি। সো সেম ভাবে 2 নাম্বার কোশ্চেনের জন্য আমাদের কি হবে? 2 নাম্বার কোশ্চেনের জন্য আমাদের হচ্ছে M1 গ্রেটার দ্যান হচ্ছে M2। কি বলছিল? যে গতিশীল বস্তুর ভর স্থির বস্তুর ভরের তুলনায় অনেক বেশি হলে,
তাই না, অনেক বেশি হলে। সো আমরা একটা কাজ করতে পারি, কোশ্চেনে বলছে m1 গ্রেটার দেন হচ্ছে m2, সো আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে m2টাকে 0 ধরে নিতে পারি, m2টাকে হচ্ছে 0 ধরে ম্যাথটা সলভ করতে পারি। তো তুমি খেয়াল করো, তুমি যদি m2টাকে কোশ্চেনে 0 ধরো, দেখো তো m2টাকে তুমি যদি 0 ধরো, তাহলে এই যে প্রথম যে পার্টটাতে আসছে, সেই প্রথম পার্টটাতে m2 যখন 0 হয়ে যাচ্ছে, তখন এই পার্টটা কিন্তু 0, প্রথম পার্টটাতে এই পার্টটা কিন্তু 0 হয়ে যাচ্ছে। সো আমরা দ্বিতীয় কোশ্চেন সলভ করার জন্য আমরা এই কালারটা ইউজ করি, সো এই পার্টটা আমাদের কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। এখন v1টা কি হচ্ছে বলো তো, v1টা হচ্ছে যেহেতু m2টা আমাদের 0, m2টা যখন 0 হয়ে যাচ্ছে, সো উপরেও m1 নিচেও m1, তো আমি এখানে লিখতে পারি যে v1 ইকুয়ালস টু m1 ডিভাইডেড বাই হচ্ছে m1 ইন্টু হচ্ছে u1, m1 কাটা যাচ্ছে, সেখানে থাকতেছে হচ্ছে u1। তাহলে কি ঘটনাটা ঘটছে ভাইয়া দেখো তো, যখন দ্বিতীয় বস্তুর ভর মানে স্থির বস্তুর ভরের তুলনায় প্রথম বস্তুর ভর অনেক বেশি, তখন সংঘর্ষের পর প্রথম বস্তুর বেগ হবে যে আদিবেগে যাচ্ছিল সেই আদিবেগেই সে যেতে থাকবে। u1 মানে কি, সে আদিবেগে যাচ্ছিল, এত আদিবেগে গতিশীল ছিল প্রাথমিক অবস্থায়। তাহলে যখন m2 থেকে m1 অনেক বেশি হবে, তখন কি হবে, সংঘর্ষের পর ওই সেম আদিবেগে সে যেতে শুরু করবে। সো পরিণতি কি হচ্ছে, v1 ইকুয়ালস টু u1। এবং আরেকটা স্টেপ তো আছে ভাই আমাদের v2টা কি হবে দেখো তো ভাইয়া, v2টা হবে যেহেতু দ্বিতীয় স্থির বস্তু মানে কি, সে তো স্থির আছে, তো আমাদের u2 এর পার্টটা কিন্তু 0, সো আমরা এই পার্টটা কি বলতে পারি, এই পার্টটা কিন্তু 0 হয়ে যাবে। সো এই পার্টটা হচ্ছে আমাদের কোশ্চেনে 0 পাচ্ছি, কারণ u2 0 স্থির। সেমভাবে তুমি যখন 2m1 ডিভাইডেড বাই m2টা কেটে যাচ্ছে না বলো, m2 এর মানটা আমরা 0 ধরে নিতে পারি, m1 এর কাছে m2 কিচ্ছু না, এর জন্য আমরা 0 ধরে নিচ্ছি। সো উপরে থাকতেছে 2m1, নিচেই থাকতেছে হচ্ছে m1, সো কি থাকছে ভাই, 2m1, নিচেই থাকছে হচ্ছে একটা m1, m2টা আমরা 0 ধরছি, এখানে থাকছে হচ্ছে u1। সো তুমি খেয়াল করো, m1 কেটে যাচ্ছে ভাই, m1 কেটে যাচ্ছে 2u1, তাহলে কত হয়ে যাচ্ছে, আমাদের বেগের মানটা হচ্ছে দ্বিগুণ হয়ে যাচ্ছে, 2u1। তাহলে আমাদের দ্বিতীয় যে কোশ্চেন ছিল যে উদ্দীপকে গতিশীল বস্তুর ভর স্থির বস্তুর ভরের তুলনায় যখন অনেক বেশি হবে, বস্তুর পরিণতি কী হবে, বস্তুর পরিণতি বলতে হচ্ছে সংঘর্ষের পর প্রথম বস্তুটি তার আদিবেগে গতিশীল হবে এবং সংঘর্ষের পর দ্বিতীয় বস্তুটি প্রথম বস্তুর আদিবেগের দ্বিগুণ বেগে গতিশীল হবে। এটাই জাস্ট তোমাকে বাংলাতে লিখে দিতে হবে, এটাই হচ্ছে ম্যাথমেটিক্যালি প্রমাণ। এবং তুমি যখন লিখবা তখন ওই কথা যে সংঘর্ষের পর প্রথম বস্তুটি তার আদিবেগ নিয়ে চলে যাবে, সংঘর্ষের পর দ্বিতীয় বস্তুটি তার প্রথম বস্তুর আদিবেগের দ্বিগুণ বেগে গতিশীল হবে। তো দেখো তো একটু ঠিকঠাক আছে কিনা, আমরা যদি আরেকটা বার চেক করি, u2 এর মানটা এখানে 0 হয়ে যাচ্ছে, m2টা এখানে 0, ঠিকঠাক আছে, ওকে ঠিক আছে। তাহলে আমাদের 1 কমপ্লিট, 2 কমপ্লিট। 3 নাম্বার কি বলছে, সংঘর্ষের পর বস্তুদ্বয় একত্রে চললে, দেখো প্রশ্ন আমরা একটা উদ্দীপকের আন্ডারে অনেকগুলো রাখতে যেয়ে আমাদেরকে এই ধরনের কথাগুলো বলা লাগছে, বুঝছো, যে সংঘর্ষের পর বস্তুদ্বয় একত্রে চললে, এই যে কথাটা একত্রে চললে, প্রশ্নে স্থিতিস্থাপক সংঘর্ষ দিয়ে আছে, আমরা যেহেতু একাধিক প্রশ্নে অ্যাড করছি একটা উদ্দীপক থেকে, যার জন্য এই ধরনের কথা আমার বলা লাগছে, বা এটা কিন্তু আলাদা একটা উদ্দীপক দিয়েও কোশ্চেনটা রাখা যেত। তো যাই হোক, সংঘর্ষের পর বস্তুদ্বয় একত্রে চললে সেক্ষেত্রে মিলিত বেগটা কত হবে, মিলিত বেগ কত হবে, এবং এক্ষেত্রে সংঘর্ষটি কি স্থিতিস্থাপক হবে। তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষ হতে হলে আমাকে ভরবেগ এবং শক্তি কী হওয়া লাগবে বলো তো, সংরক্ষণ হতে হবে। তাহলে আমার যখন এটা কি একটা অস্থিতিস্থাপক সংঘর্ষ হবে, কেমনে আমি বলতেছি ভাই অস্থিতিস্থাপক সংঘর্ষ হবে, অস্থিতিস্থাপক সংঘর্ষ আমি কিভাবে বলছি দেখো, 3 নাম্বার কোশ্চেনের ক্ষেত্রে আমাদেরকে যে ডাটাগুলো দেওয়া আছে, আমাদের হচ্ছে m1 দেওয়া আছে, আমাদেরকে u1 দেওয়া আছে, আমাদেরকে m2 দেওয়া আছে, এবং u2টা আসলে স্থির ছিল। এখন এটা হচ্ছে আমাদের সংঘর্ষের, মানে আমরা লিখতে পারি যে সামেশন পি ইনিশিয়াল এবং সামেশন পি ফাইনাল। তো সামেশন পি ফাইনালের ক্ষেত্রে কি হচ্ছে, দুইটা একত্রিত হয়ে যাচ্ছে, সো m1 প্লাস হচ্ছে m1 প্লাস m2 ইন্টু হচ্ছে কি হচ্ছে v। সামেশন পি ইনিশিয়ালের ক্ষেত্রে কি হবে, m1 u1 প্লাস m2 u2। সো আমরা জানি যে কি বলে ভরবেগের সংরক্ষণশীলতা অনুসারে আমরা লিখতে পারি যে সামেশন পি ইনিশিয়াল ইকুয়ালস টু হচ্ছে সামেশন পি ফাইনাল। সামেশন পি ইনিশিয়ালের ক্ষেত্রে আমরা বলতে পারি কি, এটা লিখে দিব যে m1 u1 প্লাস m2 u2 ইকুয়ালস টু m1 প্লাস m2 ইন্টু হচ্ছে কি ভাই, মিলিত বেগ ভি। এই ভিটা হচ্ছে আমাদের এইখানটাতে ভি হচ্ছে কি, ভি হচ্ছে মিলিত বেগ, ভিটা হচ্ছে মিলিত বেগ, ভি হচ্ছে মিলিত বেগ।
ভিটা কি? ভি হচ্ছে আমাদের মিলিত বেগ। এটা হচ্ছে আমাদের সূত্র। এইখান থেকে আমরা কি বের করব বলো তো? এইখান থেকে আমরা বের করব হচ্ছে মিলিত বেগের মানটা, মিলিত বেগের মানটা। এটা ছিল আমাদের 3 নাম্বার কোশ্চেন। এবং আরও একটা পার্ট ছিল, সেটা বলছিল এটা কোন ধরনের সংঘর্ষ, স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক। তুমি একটা জিনিস মাথায় রাখো যে স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে ভরবেগ সংরক্ষিত হবে, শক্তি সংরক্ষণশীলতাও সংরক্ষিত হবে। এবং তোমাকে হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে শুধুমাত্র ভরবেগ, বাট শক্তিটা সংরক্ষণশীলতা হবে না। তাহলে তুমি যে সূত্রটা এখানে লিখছো, দেখো দুইটা ক্ষেত্রেই ভরবেগ ট্রু, ভরবেগের সংরক্ষণশীলতা এটা দুইটা ক্ষেত্রের জন্য সঠিক। বাট তুমি যখন শিওর হতে চাবা যেটা আসলে স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক সংঘর্ষ, সেক্ষেত্রে তোমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে শক্তি। তাহলে এই ক্ষেত্রে আমি যদি শক্তিটা বের করতে চাই, দেখো আবার এটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্টটা। সেকেন্ড পার্টটাতে আমরা যে কাজটা করব, আসলে এখানে কোন ধরনের সংঘর্ষ হয়েছে, স্থিতিস্থাপক সংঘর্ষ নাকি হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে আমরা একটা কাজ করতে পারি, সামেশন টোটাল এনার্জি, সামেশন টোটাল এনার্জি ইনিশিয়াল অবস্থায়, টোটাল এনার্জি হচ্ছে ইনিশিয়াল অবস্থায় ইকুয়ালস টু, যদি সামেশন টোটাল এনার্জি অফ ফাইনাল অবস্থায় যদি বের করতে পারি, তাহলে দুইটাই টোটাল মোট শক্তি, আদিতে মোট শক্তি এবং সংঘর্ষের পর মোট শক্তি, দুইটাই যদি সমান হয়ে যায়, তখন এই ধরনের সংঘর্ষটাকে আমরা বলবো হচ্ছে স্থিতিস্থাপক। এই ধরনের সংঘর্ষটাকে আমরা কি বলবো? স্থিতিস্থাপক। যদিও আমরা এটা থেকে বুঝতে পারি যে মিলিত হয়ে গেলে তো আর তখন আসলে স্থিতিস্থাপক সংঘর্ষ হয় না। এখন যদি কোনো কারণে ভাইয়া টোটাল এনার্জির মানটা ইনিশিয়াল এবং যদি নট ইকুয়াল হয়, যেটা এই কেসে ঘটবে, এবং টোটাল এনার্জি অফ ফাইনাল অবস্থায়, এটা হচ্ছে আমাদের অস্থিতিস্থাপক সংঘর্ষ। কি সংঘর্ষ ভাইয়া? অস্থিতিস্থাপক সংঘর্ষ। সো এইটা আমাদেরকে বের করতে হবে। এইখানে এখন প্রশ্ন হচ্ছে আর একটা জিনিস, টোটাল এনার্জি বলতে কি? এখানে টোটাল এনার্জি বলতে হচ্ছে গতিশক্তিটা আছে। সো টোটাল এনার্জি বলতে কি আছে? গতিশক্তি আছে। m1 হাফ m1 u1 স্কোয়ার প্লাস হাফ m2 u2 স্কোয়ার ইকুয়ালস টু হাফ m1 প্লাস m2 ইন্টু ভি স্কোয়ার হবে, কারণ এখানে মিলিত ছিল। সো আমরা একটা যদি তোমাকে এখানে একটু দেখিয়ে দিতে পারি তাহলে তোমার জন্য ভালো হবে। দেখো আমি ইনিশিয়াল স্টেটটা যদি তোমাকে একটু বলি, সেটা হচ্ছে ই বের করতে চাচ্ছি আমরা, ই টোটাল এনার্জি অফ ইনিশিয়াল অবস্থায়। সো এই ক্ষেত্রে যেটা হবে হাফ m1 u1 স্কোয়ার প্লাস হাফ m2 u2 স্কোয়ার, এবং ই টোটাল এনার্জি অফ ফাইনাল অবস্থায় কী হবে বলো তো? যেহেতু এখানে মিলিত হয়ে যাচ্ছে, তাহলে মিলিত বস্তুর ভর অর্থাৎ m1 প্লাস m2 ইন্টু হচ্ছে ভি স্কোয়ার। এইটা হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। 3 নম্বর বুঝতে পারছো কিভাবে কি সলভ করা লাগবে? ওকে ফাইন। তারপরে আমরা পরবর্তী প্রশ্ন, তাহলে আমাদের 3 নম্বর কোশ্চেন ডান। মিলিত বস্তুটি যদি প্রতি সেকেন্ডে 200 গ্রাম করে ভর হারায়, খুব সম্ভবত এটা একটা চট্টগ্রাম বোর্ডের কোনো না কোনো একটা সালে আসছিল, আমার খেয়াল আসছে না এই মুহূর্তে। দেখো ভালো প্রশ্ন। মিলিত বস্তুটি যদি, মিলিত বস্তুর কথা বলছে, প্রতি সেকেন্ডে 200 গ্রাম করে ভর হারায়, তবে 6 সেকেন্ড পর বস্তুটির বেগের মান কত হবে? তবে 6 সেকেন্ড পর বস্তুটির বেগের মান কত? এবং বস্তুটিকে 6 সেকেন্ড পর 20 মিটার দূরত্বে থামাতে প্রয়োজনীয় বল নির্ণয় করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং সৃজনশীল ঘয়ে কিন্তু আসে। সো আমরা একটা কাজ করি, এই কোশ্চেনটা সলভ করানোর জন্য তোমাদেরকে আগে লাগবে হচ্ছে মিলিত বস্তুর ভরটা। তো আমি মিলিত বস্তুর ভরটা যদি বের করতে চাই, তাহলে দেখো তো 3 দুগুণী 6, এখানে হচ্ছে 6 থাকছে, এখানে হচ্ছে 2.5, তাহলে 6 ভাগ হচ্ছে 2.5। আমরা হচ্ছে সলভ করব। দেখো আমরা হচ্ছে 4 নাম্বার কোশ্চেন সলভ করব। তাহলে 4 নাম্বার কোশ্চেন সলভ করার জন্য আমাদের মিলিত বস্তুর বেগ লাগবে। সো m1 u1 প্লাস m2 u2 ইকুয়ালস টু হচ্ছে দুইটার যোগফল ভরের m1 প্লাস m2 ইন্টু হচ্ছে মিলিত বস্তুর বেগ v। m1 এর মানটা কত ছিল এবং m2 এর মানগুলো কত ছিল আমি একটু লিখে রাখি। m1 ছিল হচ্ছে 2, m2 হচ্ছে 0.5। ওকে, 2 এবং 0.5, 2 ইন্টু u1 এর মান হচ্ছে 3, এই মানটা হচ্ছে আমাদের 0 হয়ে যাবে, প্লাস 2.5 ইন্টু হচ্ছে মিলিত বস্তুর বেগ হচ্ছে v। সো আমরা এখান থেকে কি বের করব? v এর মানটা বের করব। তো কত আসছে একটু দেখি তো ভাইয়া। 6 ভাগ হচ্ছে 2.5, সো আমাদের মান আসছে 2.4 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের মিলিত বস্তুর বেগের মানটা। যেহেতু আমি মিলিত বস্তুর বেগ পেয়ে গেছি, আমাকে প্রশ্নে বলেছিল যে প্রতি
কি বলছে যে মিলিত বস্তুটি যদি প্রতি সেকেন্ডে 200 গ্রাম করে ভর হারায়, মিলিত বস্তুটি যদি প্রতি সেকেন্ডে 200 গ্রাম করে ভর হারায়, মিলিত বস্তুটি যদি প্রতি সেকেন্ডে 200 গ্রাম করে ভর হারায়, তবে 6 সেকেন্ড পর বস্তুটির বেগের মান কত হবে? তাহলে মিলিত বস্তুটি বলতে এখানে কোনটা আছে বলো তো? মিলিত বস্তু, মিলিত বস্তু কোনটা? মিলিত বস্তু হচ্ছে এই যে 2.5 কেজি, 2.5 কেজি। তাহলে মিলিত বস্তুটি যদি প্রতি সেকেন্ডে 200 গ্রাম করে ভর হারায়, তাহলে 1 সেকেন্ডে সে ভর হারাচ্ছে কতটুকু? 1 সেকেন্ডে ভর হারায়, 1 সেকেন্ডে ভর হারাচ্ছে কতটুকু? 200 গ্রাম। 200 গ্রাম মানে হচ্ছে 0.2 কেজি, 0.2 কেজি। এরপরে আমাদের কতটুকু, কত সেকেন্ডের জন্য বলছে? 6 সেকেন্ডের জন্য। 6 সেকেন্ডে সে কতটুকু ভর হারাবে? 6 সেকেন্ডে সে ভর হারাবে 6 গুণ হচ্ছে 0.2 কেজি, 6 গুণ হচ্ছে 0.2 কেজি। তাহলে কত হবে বলো তো? 1.2 কেজি। কত? 1.2 কেজি। তাহলে এত সে ভর হারিয়ে ফেলতেছে প্রতি 6 সেকেন্ডে, মানে 1 সেকেন্ডে সে ভর হারাচ্ছে 0.2 কেজি এবং 6 সেকেন্ডে সে ভর হারাচ্ছে কত? 1.2 কেজি। তাহলে এই মুহূর্তে মিলিত বস্তুটির ভর কত আছে বলো? এখন আমি যদি বলি ভর আছে এই মুহূর্তে, ভর হারানোর পরে এই মুহূর্তে ভর উপস্থিত লিখি আমরা, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ভর উপস্থিত, তাহলে ভর উপস্থিত আছে। আগে টোটাল ছিল হচ্ছে 2.5 কেজি, 2.5 কেজি থেকে এখন 1.2 কেজি চলে যাচ্ছে, 1.2 কেজি হচ্ছে চলে যাচ্ছে। তাহলে থাকছে কত বলো তো? 1.3 কেজি, 1.3 কেজি। তাহলে এই মুহূর্তে আমার ভর উপস্থিত আছে হচ্ছে 1.3 কেজি, এই মুহূর্তে ভর উপস্থিত আছে হচ্ছে 1.3 কেজি। তো খেয়াল করো টোটাল আদিতে এখন এখানেও তো দুইটা অবস্থা তৈরি হয়ে গেছে, তাই না? ফার্স্টে হচ্ছে তারা মিলিত ছিল যখন তাদের ভর ছিল 2.5 কেজি এবং তখন তাদের বেগের মানটা কত ছিল? বেগের মানটা ছিল হচ্ছে 2.4 মিটার পার সেকেন্ড। যেহেতু এর পরবর্তীতে প্রতি সেকেন্ডে ভর হচ্ছে 0.2 কেজি করে হারাচ্ছে, তাহলে প্রশ্ন হচ্ছে 6 সেকেন্ড পর বেগ কত হবে? তো আমি দেখলাম 6 সেকেন্ড পর ভর কতটুকু আছে? 6 সেকেন্ড পর ভর উপস্থিত আছে হচ্ছে 1.3 কেজি। তাহলে আমরা এখানে একটা কি করতে পারি বলতো? ভরবেগের সংরক্ষণশীলতা সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। এখানেও আমরা একটা ভরবেগের সংরক্ষণশীলতা সূত্র অ্যাপ্লাই করব। সেটা হচ্ছে লিখব আগে মিলিত বস্তুর সময় তখন তার ভরবেগটা কত ছিল? তখন আমরা দিব হচ্ছে পি ইনিশিয়াল ইকুয়ালস টু হচ্ছে পি ফাইনাল। তাহলে পি ইনিশিয়াল অবস্থায় তার ভর কত ছিল? খেয়াল করো তো, ভর ছিল 2.5 কেজি, বেগ ছিল হচ্ছে 2.4। তাহলে 2.5 কেজি ইন্টু হচ্ছে 2.4। পি ফাইনাল অবস্থায় যখন 6 সেকেন্ড পর, ফাইনাল বলতে হচ্ছে 6 সেকেন্ড পর তার ভর আছে কতটুকু? 1.3 কেজি। এবং তখন আমি বেগের মানটা বের করব, তখন আমার বেগের মানটা কত হবে সেটা বের করতে বলছে। তো দেখি ভি এর মানটা কত আসছে। 2.5 গুণ হচ্ছে 2.4 ডিভাইডেড বাই হচ্ছে 1.3। সো আমি মান পাচ্ছি হচ্ছে 4.615, 4.615 মিটার পার সেকেন্ড। খেয়াল করো এইটা হচ্ছে আমাদের, আমি কোশ্চেনটা একটু পুরোপুরি করে দিলাম তোমরা যেন বুঝতে পারো যে পরবর্তীতে আমরা একটা ভরবেগের সংরক্ষণশীলতা অ্যাপ্লাই করছি। এখন প্রশ্ন ছিল যে 6 সেকেন্ড পর, এটা ছিল একটা পার্টের একটা অ্যান্সার। আর একটা পার্ট ছিল যে 6 সেকেন্ড পর প্রয়োজনীয়, মানে 6 সেকেন্ড পর বস্তুটাকে যদি আমি থামাতে চাই তাহলে প্রয়োজনীয় বাধাদানকারী বলের মান কত, এরকম কি একটা প্রশ্ন ছিল। দেখি একটু, যে মিলিত বস্তুটি যদি প্রতি সেকেন্ডে 200 গ্রাম করে ভর হারায় তবে 6 সেকেন্ড পর বস্তুটির বেগের মান কত হবে, এবং বস্তুটিকে 6 সেকেন্ড পর 20 মিটার দূরত্বে, 6 সেকেন্ড পর, তার মানে 6 সেকেন্ডে আমি বেগের মান পেয়ে গেছি, 6 সেকেন্ড পর আমি বেগের মান পাচ্ছি, 20 মিটার দূরত্বে থামাতে হলে বস্তুটিকে প্রয়োজনীয় বলের মানটা আমাকে নির্ণয় করতে বলছে। তো দেখো আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। সেটা হচ্ছে আমি এটা দেখছি হচ্ছে 6 সেকেন্ড পর বেগ, এই যে বেগের মানটা সেটা কতক্ষণ পর? 6 সেকেন্ড পর, 6 সেকেন্ড পর বেগের মানটা, এটা আমি কি দেখলাম? 6 সেকেন্ড পর হচ্ছে বেগের মান দেখছি। তাহলে 6 সেকেন্ড পর বেগের মান যদি এইটা হয়, এখন পরবর্তী এই বেগ, এখানে তার ভ্যালোসিটিটা হচ্ছে এই যে এটা ভি যেটা, এবং সে কতটুকু দূরত্ব যাবে? সে টোটাল 20 মিটার দূরত্ব অতিক্রম করবে, সে টোটাল হচ্ছে 20 মিটার দূরত্ব অতিক্রম করে এইখানে যাওয়ার পর তার ভ্যালোসিটিটা হচ্ছে কত হয়ে যাবে? 0 মিটার পার সেকেন্ড হয়ে যাবে। তো এই যে 6 মিটার 6 সেকেন্ড পর, এটা হচ্ছে সেই 6 সেকেন্ড পর কত বেগ? 4.615। তাহলে সে যদি 4.615-এ 20 মিটার দূরত্ব পার করতে চায় তাহলে তার একটা টাইমে যে থেমে যাবে। তাহলে এই বাধাদানকারী প্রয়োজনীয় বলের মানটা তোমাকে নির্ণয় করতে বলছে। তো তুমি এখান থেকে কি বের করতে পারো? বাধাদানকারী প্রয়োজনীয় বলের মানটা হবে হচ্ছে, যেহেতু বাধাদানকারী প্রয়োজনীয় বলের মান, বাধাদানকারী বলতেছে অবশ্যই একটা নেগেটিভ চলে আসবে। তো সেক্ষেত্রে আমরা কি করব বলো তো? এম ইন্টু এ লিখতে পারি। এম ইন্টু হচ্ছে এ, বলো এম এর মানটা কত হবে?
এম এর মানটা হবে 6 সেকেন্ড পর বস্তুর ভরের মান। এম এর মানটা কত হবে বলো তো? এম এর মান হবে 6 সেকেন্ড পর বস্তুর ভরের মানটা কত ছিল? 1.3 কেজি। এই মানটা নিতে হবে কিন্তু তোমাকে, এই জায়গাটাগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। সেখানে কত হবে? 1.3 কেজি। এ এর জায়গায় আমরা কি লিখতে পারি? এ এর জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে ভি স্কোয়ার মাইনাস হচ্ছে ইউ স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2s। কীভাবে লিখছি ভাই? আমরা লিখলাম হচ্ছে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস হচ্ছে 2as। ওকে, আমরা এখানে যদিও প্লাস দিয়ে করছি, এখানে প্লাস দিয়ে করছি, সো যদিও তুমি এখানে যদি বাধাদানকারী কথাটা উল্লেখ থাকে তাহলে এখানে মাইনাস দিয়েও করতে পারো, কোনো সমস্যা নেই। এভাবে যদি করি অ্যান্সারটা নেগেটিভ আসবে, এই হচ্ছে পার্থক্য। সেখানে যদি যেহেতু নেগেটিভ আসবে, আমাদের অ্যান্সারটা নেগেটিভ আসবে, সো এই মানটাকে আমরা বলবো হচ্ছে সেই প্রয়োজনীয় বাধাদানকারী বলের মান। এই মানটাকে আমরা বলবো কি? প্রয়োজনীয় বাধাদানকারী বলের মান। তো আমাদের নেক্সট কোশ্চেন